আমি বলতে ওঠার আগে পাপিয়াদি বলছিলেন যে আমি ওনাদেরকে জিতিয়ে দিলাম আমি আরেকটু ভালো করে জিতিয়ে দিই আরো 10 মিনিটে। প্রথম কথা হচ্ছে পাপিয়াদি যখন বলছিলেন চললেন দুটো কথা খালি বলে দিই। পাপিয়াদি প্রথম কথা যখন বলেন আরএসএস সবচেয়ে বড় সবচেয়ে বড় কি এনজিও পৃথিবীর, আমি ভাবলাম বোধ আপনি বলবেন আরএসএস পৃথিবীর সবচেয়ে বড় এনজিও যাদের কোনো রেজিস্ট্রেশন নেই, তবু কোটি কোটি টাকা তুলছে, কোথায় দিচ্ছে কে দিচ্ছে কেউ জানে না। রেজিস্ট্রেশন কেন নেই জিজ্ঞেস করে লোকে রেখে যায়। আপনার 10 মিনিটের বদলে আপনি 15 মিনিট বলেছেন এক দ্বিতীয় কথা এখন আই হ্যাভ দ্য মাইক ইউ ডোন্ট, সো আমার কথাটাই শোনা যাবে, আপনারটা শোনা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে আর একটা কি বললেন যে আরএসএস এর লোকেরা এখন স্কুলে স্কুলে ঘুরে বেড়াচ্ছে, মানে স্কুল ভালো করার জন্য, মানে নিজেই বললেন যে ওনাদের সরকারের শিক্ষামন্ত্রীগুলো গাবজাল দিচ্ছে, আরএসএস ঘুরে ঘুরে এখন স্কুল ভালো করছে। যাকে দেখুন এটাকে নিয়ে এখন যেটাকে নিয়ে আজকে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে পরিবর্তন, তারপরে উচ্ছ্বাস, তারপর হতাশা। এটাকে নিয়ে না আমার নতুন করে বিরাট কিছু বিতর্কের জায়গা আছে বলে আমার এই কারণে মনে হয় না, কেননা মানুষের যেরকম একটা স্বাভাবিক জীবনচক্র আছে, আমাদের জন্ম আছে, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য, মৃত্যু, সেরকম এই পরিবর্তন, উচ্ছ্বাস, তারপর হতাশা, এটা কিন্তু গণতন্ত্রেরই একটা স্বাভাবিক জীবনচক্র। এটা বিজেপির সরকারের ক্ষেত্রে সত্যি, তৃণমূল সরকার, বামফ্রন্ট সরকার, কংগ্রেস সরকার, যে কোনো সরকারের ক্ষেত্রেই কিন্তু এটা যুগে যুগে সত্যি। এটাকে নিয়ে বিরাট তর্কের কি অবকাশ আছে আমি জানি না, কিন্তু যাই হোক তবু এখানে তর্ক হচ্ছে এবং সেখানে আমি খুশি। অর্কদাকে ইন্ট্রোডিউস করার সময় কুণালদা বললেন যে অর্কদার বৈশিষ্ট্য হচ্ছে এই 5 দিনের মধ্যে কিছু একটা হবে, 5 দিনের মধ্যে কিছু একটা হবে বলা, যে কারণে অর্কদা আমাদের সবচেয়ে প্রিয়। কিন্তু সেই অর্কদাই এখন আমাদেরকে বুঝিয়ে দিল যে 5 দিন কেন, আগামী 500 বছরেও কিছু হবে না, এটাই চলবে। তবে অর্কদা এবং তারপর অর্কদা অনেক ভালো ভালো কথা বললো, বিজেপি সম্পর্কে প্রশংসা করলো, যা যা বললো এই সরকারের ইতিবাচক দিক সম্পর্কে বা ওদের অনন্তকাল ক্ষমতায় থাকার সম্ভাবনা সম্পর্কে, আমি সব কথাকে উড়িয়েও দিচ্ছি না, কিন্তু আমি এইটুকু বলছি যে অর্কদা তোমাকে তো নেনিকর অনেকদিন চিনি বলেই মনে আছে 2011তেও তুমি এগুলোই বলেছিলে, মনে আছে যেদিন ভোটের রেজাল্ট বেরিয়েছিল 13ই মে, সেদিন সন্ধ্যাবেলা নিউজ টাইমে তখন চাকরি করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে বুম হাতে চেঁচাচ্ছিলে যে এই ম্যান্ডেটটা কিন্তু 5 বছরের নয়, এটা 20 বছরের ম্যান্ডেট, মনে আছে তখন? সুতরাং আমি এটাই বলছি যে অর্কদা 2011 যা বলেছিল 26 এখন মানে একই প্রত্যয়ের সাথে এগুলো বলছে। অর্কদা হচ্ছে পলিটিক্সের রুজুল ঘোষ, যখন যার হয়ে বলার দরকার তার হয়ে একই রকম প্রত্যয় বলে দেয়। কিন্তু যাই হোক, শুধু আগামী 10 বছর পর অর্কদার কাছ থেকে আবার উল্টো দিকের মতগুলো অর্কদাই আবার এসে আপনাদেরকে বলে দেবে। এখন যেটাকে নিয়ে আমাদের আছে কথা হচ্ছে, দেখুন আমি একটা কথা আমি আপনাদেরকে খুব সিরিয়াসলি বলছি, দেখুন আমি তো রাজনৈতিকভাবে বিজেপির বিরোধী। বিজেপির সরকার এসছে, কিন্তু এই সরকার খুব ভালো কাজ করবে না, কদিন পরে সরকার চলে যাবে, মানুষ হতাশ হয়ে যাবে। এইটা কিন্তু আমি বলছি, মানে আমি যে খুব বস্তুগত জায়গা থেকে বলছি, এটা আপনারা বিশ্বাস নাও করতে পারেন, কেননা একজন বিজেপি বিরোধী একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি তো এটাই বলবো স্বাভাবিকভাবে। তাই আমাকে কিন্তু অবিশ্বাস করার অধিকারও আপনাদের রয়েছে। তাই আমি আপনাদের কাছ থেকে আপনাদের বিশ্বাস চাইছি না, আমি খালি কত, এবং এটাও ঘটনা যে মানে অল সেড অ্যান্ড ডান, এটা ঘটনা যে একটা 15 বছরের সরকার যাওয়ার পরে একটা সরকার এখন 1.5 মাস হলো এসছে, সুতরাং কখনোই সেই সরকার সম্পর্কে শেষ কথা বলে দেওয়ার যায় না, বলে দেওয়ার সময় আসেনি, তাই আমি সেটাও করছি না। আমি খালি কতগুলো ঘটনা যেগুলো ঘটছে সেগুলো আপনাদের কাছে বলছি, একটাও আমার কোনো তত্ত্ব নয়, এগুলো প্রতিটা তথ্যের আলোকে ভবিষ্যৎটাকে যদি দেখার আমাদের সুযোগ থাকে আমরা দেখব না, সেখানে নিশ্চয়ই আমাদের সবার দেখাবো, আমাদের সবার অভিজ্ঞতা এক হবে না, আমি সেটাকেও সম্মান করি। যারা আমার সাথে এখানে একমত হবেন না তাদের একমত না হওয়ার অধিকারটাকেও আমি সম্মান করি করে আমি বলছি, দেখুন তৃণমূলের সরকারের সময় আমরা দেখেছিলাম যে এটা প্রশ্নহীনতা চায়। অর্কদা যেরকমভাবে ওই মহিলা নিষ্ঠুর মহিলা বলে গেল, আমি ওই ভাষায় বলবো না মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, কিন্তু বা তিনি আমার যতই বিরোধী হোক না কেন, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে তারা প্রশ্নহীনতা চেয়েছিল। প্রশ্নহীন আনুগত্য চাওয়ার জন্য তারা কি করেছিল, তারা পশ্চিমবাংলা একটা বিরোধী এবং ঘোষিতভাবে, কোনো অঘোষিতভাবে না, ঘোষিতভাবে একটা বিরোধী শূন্য রাজনৈতিক পরিষদ তৈরি করেছিল, যেখানে কিনা সরকার আমি চালাবো, কিন্তু বিরোধীরাও আমার কথাতেই চলবে, বিরোধীও আমার কন্ট্রোলেই থাকবে, আমার নিয়ন্ত্রণেই থাকবে, তারা এটা তৈরি করেছিল। এখানে আমরা কি দেখছি, এবং সেটা করতে গিয়ে কি যে অপরাধীদের শাস্তি দেওয়ার বদলে তাদের সঙ্গে আমি একটা রাজনৈতিক চুক্তি করব যে তুমি আমার সঙ্গে থাকো, তোমার অপরাধের কোনো শাস্তি হবে না, তার বদলে আমি যাতে মানে বিধানসভা থেকে শুরু করে পঞ্চায়েত, পুরসভা সব কিছু বিয়ন্ড কোয়েশ্চেন আমি যেন চালাতে পারি, আমি যেন প্রশ্নহীন একটা পরিবেশ পাই, সেটা তুমি গ্যারান্টি করো। এরা কি করছে না, আজকে কিছু লোক গ্রেপ্তার হচ্ছে, আমাদের খুব আনন্দ হচ্ছে। আচ্ছা, যারা এটা আমাদের কখনো এটা মনে হয় না, যারা হেরেছে, সুজিত বোস, সব্যসাচী দত্ত, যারা এবার জিততে পারেনি, যারা হেরে গেছে, এই দেবরাজ, যার স্ত্রী অক্তিমুন্সী বিধায়ক ছিলেন, দেবরাজ গ্রেপ্তার হলেন, অক্তিমুন্সী আবার হেরে গেছে, হেরে যাওয়াগুলোই কেন গ্রেপ্তার হচ্ছে? আর জিতে যাওয়া ববি হাকিম, জিতে যাওয়া জাভেদ খান, জিতে যাওয়া হচ্ছে এদের যত ক্রিমিনালগুলো রয়েছে তৃণমূল কংগ্রেসের এক্সেবারকার ক্রিমিনাল বিধায়ক, তারা কেন গ্রেপ্তার হবে না? এটা কি কাকতালীয়? আপনারা কি আছেন বলুন তো যিনি এটা বিশ্বাস করেন যে আজকে যদি এই যে আজকে শওকত মোল্লা হেরে গেছে আর জাভেদ খান জিতে গেছে, শওকত মোল্লা জেলে আর জাভেদ খান এখন ভালো তৃণমূল, যদি রেজাল্টটা ঠিক উল্টো হতো,
যদি শওকত জিততো, যদি জাভেদ খান হারতো, আপনারা জানেন না আজকে জাভেদ খান জেলে থাকতো আর শওকত মোল্লা এখন ভালো তৃণমূলে ঋতব্রত ব্যানার্জির সঙ্গে বিধানসভায় থাকতো? আপনারা জানেন না এটা? আমরা কেউ এটা জানি না? সুতরাং এই যে একটা মানে আমি কিন্তু অ্যাবসলিউট মানুষ আমাকে মেজরিটি দিয়েছে, আমি কিন্তু এমনি সরকার চালাতে পারবো, কিন্তু প্রশ্নহীন সরকার চালাতে গিয়ে অপরাধীদেরকে হঠাৎ করে বিপ্লবী বানিয়ে ফেলার এই যে রাজনীতি করছে, এটা কি তৃণমূলের রাজনীতিরই একটা এক্সটেনশন নয়? এখানে সজলদা এখানে আছে, সজলদাকে আমি অনেকদিন ধরে চিনি এবং সত্যি সত্যি একটা সময় তৃণমূল করেছে, কিন্তু পরবর্তীকালে তৃণমূলও ওর ওপর, ওর পরিবারের ওপর অত্যাচার করেছে, আমরা সবাই তার সাক্ষী, এবং ও রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়েছে, আমার এই নিয়েও কোনো সন্দেহ নেই। এই সজলদাকে আমরা দেখলাম বলতে ভোটের পরে অনেক লোক যারা 12টার পরে তৃণমূল থেকে বিজেপি হচ্ছে তোমাদেরকে আমি নেবো না, খুব ভালো কথা। তারপরে দেখলাম এই সজলদাই কেক কাটছে, জন্মদিন ছিল সজলদা তোমার না কি এটা ছিল, কেক কাটছে, সেখানে মনীষ মুখার্জি রাজারহাট গোপালপুর পুরসভা তৃণমূলের এখনো অব্দি কাউন্সিলর, সে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, আমার দাদা জন্মদিন কেক কাটছে কি সুন্দর বলে তৃণমূলের কাউন্সিলরদেরকে নিয়ে কেক কাটছে। এরকম আরো ছবি দেখলাম বিদ্যাসাগর কলেজের যা আছে, আমি ঠিক আছে আমি একটা উদাহরণ হিসেবে এটা দিলাম, আমি কিন্তু তাতে কিন্তু সজলদার তৃণমূল বিরোধী 2026 সরকার পাল্টানোর আগে অব্দি সজলদা যে তৃণমূলের বিরুদ্ধে লড়েছে, আমার কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলছি আমার তাই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আবার এইটা যেটা হচ্ছে এটাও সত্যি, পাপিয়া দিয়ে এখানে চলে গেলেন, এই পাপিয়া অধিকারী 1.5 মাসের মধ্যে কিরকম মাফিয়া অধিকারী হয়ে গেল টালিগঞ্জের। আপনাদেরকে নাম বলছি আমি এখানে, অনেক বললেন তো আমাকে 2 ভাই ব্যান করেছিল, অরূপ বিশ্বাসের কথা বললেন, স্বরূপ বিশ্বাসের পিএ ছিল অরিজিৎ বোস। এই অরিজিৎ বোস হচ্ছে এখন পাপিয়া অধিকারী ছায়াসঙ্গী, যে অরিজিৎ বোসকে নিয়ে সোমনাথ কুণ্ডুর মতো জাতীয় পুরস্কার পাওয়া আমাদের বাংলার গর্ব একজন মেকআপ আর্টিস্টকে পরশুদিন ব্যান করে দেওয়ার হুমকি দিয়েছেন। অরিজিৎ বোস থেকে শুরু করে জয় চন্দ্র, পাপি মালাকার, বিশ্বজিৎ দাস, আমি নাম বলে যেতে পারি একটার পর একটা, সব কটা স্বরূপ বিশ্বাসের ছায়াসঙ্গী ছিল, তারা এখন পাপিয়া অধিকারীর ছায়াসঙ্গী। এবং অরূপ বিশ্বাসের যে পার্টি অফিস থেকে টালিগঞ্জকে কন্ট্রোল করা হতো, ওই অনির্বাণ ভট্টাচার্য থেকে শুরু করে সবাইকে ব্যান করা হবে, ঋদ্ধি সেনদেরকে ব্যান করা হবে, ব্যান কালচার চালানো হতো, সেই পার্টি অফিসে বসে পাপিয়াদিরা কি কনফেডারেশন বানিয়েছেন, তার ফর্ম বিলি করা হচ্ছে। ওই অরূপ বিশ্বাসের পার্টি অফিস থেকে পাপিয়া অধিকারীরা ফর্ম বিলি করছে, এবং সেখানে আপনি ক্যামেরা ছেড়ে দিন, যার ক্যামেরা মোবাইল আছে, মোবাইল ক্যামেরা নিয়ে পর্যন্ত পার্টি অফিসের ভেতর ঢোকা যাবে না, এমন গোপন ফর্ম সেখান থেকে দেওয়া হচ্ছে। এই জিনিস চলছে এখন টালিগঞ্জে। এখানে অর্কদা বলার সময় বললেন যে বিশ্বনাথ চক্রবর্তীকে ইন্ডিকেট করলেন, আমি নাম করেই বলছি যে এই আর ভোটের আগে বলেছিল যে বিজেপি সরকারে আসতে পারবে না, ভোটের পরে সরি সেই 1 মাসের মধ্যে বই লিখে ফেলে এসব গিরগিটি এখন শুভেন্দু অধিকারীকে দিচ্ছে। তো দাদা শুভেন্দু অধিকারীর কাছে তুমি চাইলে কালকে যেতে পারবে? রাজ্যের মুখ্যমন্ত্রী তো, আমি পারবো, এখানে যারা আছে তারা পারবে। শুভেন্দু অধিকারীকে কে বলেছিল গিরগিটিগুলোকে নবান্নে ডেকে নিতে? কেউ বলেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় তো এই রাজনীতি করেছিলেন 2011-এর আগে, যারা রাস্তায় দাঁড়িয়ে মারধর খেয়ে লড়াই করে আমার সঙ্গে ছিল তাদেরকে বাতিলের খাতায় ফেলে দিয়ে, যারা 2011-এর পরে হঠাৎ করে তৃণমূল হয়ে উঠলো তাদেরকে বুকে টেনে নিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই অপরাধটা করেছিলেন, তার শাস্তি আজকে পেয়েছেন। একই জিনিস আজকে যদি শুভেন্দু অধিকারীর কাছে কোনো গিরগিটির তো ধর্ম হবে সবসময় ক্ষমতার কাছে যাওয়া, কিন্তু যে ক্ষমতায় আছে সে যদি এই চেক অ্যান্ড ব্যালেন্সটা না রাখে, তাহলে দোষটা খালি গিরগিটির হয়ে গেল, দোষটা মুগ ডালে হলো না, যে ডালে গিরগিটি উঠে যাচ্ছে। আমি আপনাদেরকে বলছি, ধরুন ব্রাত্য বসুর আমরা একটা শুনেছিলাম, ওনার একটা ক্লিপ দেখবেন মাঝে মধ্যেই ভাইরাল হয়, উনি বলছেন যে ঠিক আছে পরীক্ষা হবে সব হবে, কিন্তু চাকরি তৃণমূল ছাত্র পরিষদ যে ছেলেমেয়েরা করে তারাই খালি পাবে। কিভাবে পাবে, কেন পাবে সেটা আমি এখন বলবো না, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ করা ছেলে মেয়েরাই শুধুমাত্র চাকরি পাবে। দলতন্ত্র, একজন মন্ত্রী দাঁড়িয়ে থেকে বলছেন যে আমি খালি আমার দলের রং দেখে চাকরি দেবো, সরকারি চাকরি, কোনো প্রাইভেট চাকরি নয় বা কিছু না, সরকারি চাকরি আমি খালি আমার পলিটিক্যাল পার্টির ছেলেদেরকে দেবো, এটা অন্যায় অপরাধ, তার বিরুদ্ধে সমালোচনা হয়েছে, সব হয়েছে, আমরা সবাই করেছি, দলমত নির্বিশেষে আমরা করেছি। আজকে বলুন, আজকে একটা সরকার, মুখ্যমন্ত্রী তিনি দাঁড়িয়ে সরকারের পলিসি ঘোষণা করছেন যে বিজেপি পরিবার থেকে লড়তে গিয়ে যারা যারা শহীদ হয়েছিল, খালি বিজেপি পরিবার থেকে রাজনীতি করতে গিয়ে শহীদ হওয়ারা মাসে 10,000 টাকা করে কি সংগ্রামী কি একটা পাবেন। তা বলুন তো, ব্রাত্য বসুর এই বক্তব্যের সঙ্গে আজকের বিজেপি সরকারের এই পলিসির কি তফাৎ? আমাদের একটা 21 বছরের ছেলে ছিল সুদীপ্ত, পিঠে একটা বইয়ের ব্যাগ নিয়ে একটা মিছিলে গেছিল, মমতা ব্যানার্জির পুলিশ তার মাথায় এমন লাঠির বাড়ি মেরেছিল, মাথার ঘিলুটা ছিটকে রাস্তায় পড়েছিল। সুদীপ্ত কি অপরাধটা করলো, তার পরিবার কেন পাবে না ক্ষতিপূরণ? আজকে আমি বলছি, আপনি সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি ছেড়ে দিন, পুলিশের গুলিতে যারা মমতা ব্যানার্জির আমলে পুলিশের গুলিতে বাংলার যে ছেলে মেয়েগুলো মারা গেছে, যাদের প্রাণ গেছে, তাদের পরিবারগুলো কেন আছে ক্ষতিপূরণ পাবে না? পাক, বিজেপির যারা রাজনৈতিক কর্মী মানে রাজনীতি করতে গিয়ে খুন হয়েছে রাজনৈতিক কারণে, তারা ক্ষতিপূরণ পাক, আমার সেখানে বলার কিছু নেই, কিন্তু সেইটা শুধুমাত্র যারা বিজেপি করে তারা পাবে, বাকিটা কেন পাবে না? ব্রাত্য বসুর পলিসির সাথে এইটার কি পলিসির তফাৎ আছে বলুন তো? তৃণমূলের আমলে যদি কোনো একটা জিনিস নিয়ে সবচেয়ে সমালোচনা হয়ে থাকে তা হচ্ছে চুরি, দুর্নীতি, এই কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, চাকরি চুরি, সব চুরি হয়েছে। বিজেপি আসার পরে নতুন চুরি যোগ হয়েছে, মন্দিরের প্রণামী বাক্সে চুরি। আপনি বলুন তো,
সিপিএম কে নিয়ে এদের এত বক্তব্য, ধর্ম ইত্যাদি, আমরা নাকি ধর্মের অপমান করি, হ্যান করি, ত্যান করি। কোনোদিন শুনেছেন বামফ্রন্ট সরকারের আমলে কোনো সিপিএম এর এমএলএ, কোনো সিপিএম এর এমএলএ এর বর, বউ, নাতি, নাতনি কেউ মন্দিরের পুরোহিতকে, সেবায়তকে ফোন করে বলেছে যে প্রণামী বাক্সটা আরো সন্ধ্যেবেলা আমার বাড়িতে এসে জমা দিতে হবে? বলেছে কে? বিজেপির লোকেরা বলেছে। ধর্মের নামে মন্দির বানানোর নাম করে রাম মন্দির বানিয়ে রাম মন্দিরের ফান্ড চুরি করে, পানিহাটিতে মন্দির বানিয়ে পানিহাটির মন্দিরের ফান্ড চুরি করে। আর সেটা প্রকাশ্যে এসছে করতে হবে। সন্ময়দা এখানে উল্টো দিকে বসে আছেন, কিন্তু আমি থ্যাঙ্কফুল সন্ময়দার কাছে। সন্ময়দার জন্য এটা বাংলার মানুষ জানতে পেরেছে। ওখানে পানিহাটির যিনি এমএলএ হয়েছেন রত্নাদেবনাথ বিজেপির, তার হাজব্যান্ড ওখানকার প্রণামীর বাক্স সেবায়তকে ফোন করে বাড়িতে চেয়ে পাঠাচ্ছে। আচ্ছা, পাপিয়া অধিকারী কতক্ষণ বলেছেন দেখেছি, নিজের বেলা বলেছেন, তারপর আবার আমি বলার সময় এখানে এসে বলেছেন। আমি আমার কথাটাকে জাস্ট শেষ করছি দুটো লাইন বলে, দুটো সেন্টেন্স বলে খালি। এক, অর্কদা প্রথমে একটা উদাহরণ দিলেন যে গুন্ডা দমন বিল হবে, জাহাঙ্গীর শাহজাহানদেরকে ধরার জন্য কোনো ভদ্রলোকের তার জন্য ভয় পাওয়ার দরকার নেই। মুশকিল হচ্ছে জাহাঙ্গীর শাহজাহান অলরেডি জেলে আছে। অর্থাৎ জাহাঙ্গীর শাহজাহানদেরকে, আমি খালি ব্যক্তি শাহজাহানের কথা বলছি না, জাহাঙ্গীর শাহজাহানদেরকে ধরার জন্য তার মানে কোনো নতুন আইন লাগে না। ভারতের যে এক্সিস্টিং সেট অফ লজ আছে তাই দিয়েই জাহাঙ্গীর শাহজাহানদেরকে ধরা যায়। সুতরাং এইটা জাহাঙ্গীর শাহজাহানদেরকে ধরার জন্য নয়, এটা কোনো গুন্ডা দমন না, এটা বিরোধী দমন আইন। আর অর্কদা, তুমি একটা কথা বলার সময় বললে তাজিয়ার হাইট ছোট হচ্ছে দেখছেন, এটা তোমার কি সুখ হচ্ছে আমি জানি না, বা তাজিয়ার হাইট বড় হলে তোমার ব্যক্তি জীবনে কি আটকে থাকতো। কিন্তু আমি একটা জিনিস বলছি অর্কদা, কদিন আর খালি তাজিয়ার হাইট মাপবে। তাজিয়ার হাইট ছোট হচ্ছে, কিন্তু পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ছে, স্কুল কলেজের অ্যাডমিশন ফি বাড়ছে। যেদিন তাজিয়ার হাইট সেরে পেট্রোল ডিজেলের দাম, স্কুল কলেজের অ্যাডমিশন ফি, রান্নার গ্যাসের দাম মাপতে শিখবে, সেদিন দেখবে খালি তাজিয়ার হাইট কমছে না, মানুষের জীবনের দামও কমছে। আমি শেষ করছি আপনাদের কাছে, এই পাপিয়া অধিকারীও বলার সময় বলবেন, অর্কদা সবারই এটা বক্তব্য যে সরকার এসছে মানে আদি অনন্তকাল এই সরকার চলবে, এই সরকার কোনোদিন যাবে না। হাবিব জালিবের নাম আপনারা অনেকে শুনেছেন, একজন কবি ছিলেন, কিন্তু নামটা মুসলিম নাম, এদের সঙ্গে বলার মুশকিল আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন, হাবিব জালিব হচ্ছেন পাকিস্তানের ইসলামিক যে রাষ্ট্র ব্যবস্থা, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করা একজন নাস্তিক কবি। আমি সেই হাবিব জালিবের একটা লাইন বলছে, রাশের, তুমসে পহলে ভি जो एक शख्स यहाँ तख्त नशी था, तुमसे पहले भी जो एक शख्स यहाँ तख्त नशी था, उसको भी अपने खुदा होने पे इतना ही यकीन था। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। শতরূপ প্রায় একটা মেশিন গান অ্যামিউনিশনের মতো, মেশিন গান না, আজকাল কি বলে AK-47। সো হি ওয়াজ ফায়ারিং অ্যাওয়ে লাইক অ্যান AK-47। এবং যার ইদানিং সময় করা একটা ফান্ডামেন্টাল ইনভেস্টিগেশন নিয়ে শতরূপ কথাটা বলল, পানিহাটির ঘটনাটা নিয়ে। আর ফার্দার সময় নষ্ট না করে এবার ডেকে নেব সন্ময় বন্দ্যোপাধ্যায়কে। সন্ময়, ইয়োর টার্ন নাও।